যাহা বুঝতে পারা যায়। ও মাসিমা, পোস্ত শাক কি কখনো তিলে পাওয়া যাবে? পোস্ত যে তুলনায় দাম বেড়েছে, তাই বলে ওই তিল বেটে খেলে কি আর পোস্ত শাক পাওয়া যাবে? তাহলে পোস্ত শাক কখনো তিলে পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে। সেই স্বাদ কি তিলে মেলে? ফেসে গেছে কথার জালে যাহা বুঝতে পারা যায়। পাল্লাদারের যুক্তি মতো আপেল ফলকে বলে দিত, মাকাল ফলে কামড় দিতে চায়। মাকাল ফলে কামড় দিলে হে অর্জুন বুঝবে তখন বমি এলে এ ফল আর খেয়ে দরকার না। পাগলে কিনা বলে ছাগলে সব পাতা খায়, খেয়েছে গানের মাথা আজে কবির সভায়। ভেড়া আজ ঘোড়া হয়ে রান দিতে চায়। নিয়ে ভাই ফুটো সারা যাই না শিশির ধরা, ফুটবল খেলবে খোরা বড় আশা গোল দিতে চায়। তোমার পাল্লাদারের উক্তি যুক্তি ভাব বিতণ্ডা জল্পনা তথাগত কল্পনা হচ্ছে এরূপ। বলতে বলতে আমাকে বলছে কর্ণ তোমার মতো চরিত্রহীন নাই। মহাভারতের মাঝখানে কর্ণের কোন চরিত্র দাগ আছে? মহাভারতের মাঝখানের মধ্যে আমি গান করছি বলে আমি সব জানি না। আপনারা হলেন জন আদালত, জনমন্ডলী, আপনারা হলেন মহাজ্ঞানী। বলুন তো বাবা, মহাভারতের মাঝে কর্ণের চরিত্রে কি কখনো কোনো কালিমা আছে? চরিত্রহীন যদি হতে হয় তোমার মতো চরিত্রহীন কেউ নাই। যেখানে গিয়েছে সেখানে বিয়ে করেছে গো। হ্যাঁ গো তাই তো। যেখানে গিয়েছে পাক্কা চরিত্রহীন। এ শুধু মেয়েলে টানাটানি ছেঁড়া ছেঁড়ি। আসলে যে যেমন সে তো সবাইকে তেমনই ভাববে, তাই না? যে যেমন সে তো সবাইকে তেমনই ভাববে, নিজের মতনই ভাববে, তাই না? কারণ দুই বন্ধু একজন ওখানে পুকুরে পাড়ে দাঁড়িয়ে আছে আর একজন ওখানে পুকুরে এক গলা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। বুঝতে পারছি? তা যে বন্ধু এক গলা জলে দাঁড়িয়ে পুকুরে প্রস্রাব করছে, সেই বন্ধুটা ডাঙায় যে দাঁড়িয়ে দেখো যে বলতে পারিস আমি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি? যে বন্ধুটা ডাঙায় দাঁড়িয়ে আছে, পাড়ে দাঁড়িয়ে আছে, সে বলছে বলবো? বলে হ্যাঁ বল। বলছে তুই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছিস, তুই জানলি কি করে? বলছে আমিও তোর মতো যখন জলে নামি না ওই এক গলা জলে দাঁড়িয়ে। কর্ণ চরিত্রহীন তুই কে বলেছে? নিজের চরিত্রটাকে বিচার কর। বলছে ধেই ধেই করে নাচলে হবে না। বলুন তো কাকা বাবু, ধেই ধেই করে আমি নাচছি না ও নাচছে? কে নাচছে? আরে ধেই ধেই করে যদি নাচলি হতো তো ঘরের মালটাকে নিয়ে নাচালেই তো পারতিস। ঘরের মালটাকে নিয়ে নাচালেই পারতিস তো। কবি গান নয় রে সোজা। মানে আমাকে বুঝাতে চাই যে কবি গান সোজা নয়, খুব কঠিন গান। আর ও পণ্ডিত, বুঝতে পারছেন? ও পণ্ডিত, ওর কাছে কঠিন নেই, ও জল। ওর কাছে কঠিন না, আমার কাছে কঠিন, সেটা বুঝাতে চাইছি। আমি বলেছিলাম বলো যে অর্জুন দ্রৌপদীকে নিয়ে এলো জিতে, সে দ্রৌপদীকে নিয়ে আসার পরে তুমি নিজের কাছে রাখবে না। বেশ, 5 ভাই ভাগ করছো। তাহলে যখন দাদার কাছে যাচ্ছে, বলুন দাদার কাছে যখন যাচ্ছে দ্রৌপদী, সে তো বৌদি, তাই না? তাহলে বৌদি হচ্ছে মাতৃসম। তোমার ভাই যখন নিয়ে ভোগ করছে, ভাইয়ের কাছে গেলে ভাতৃবধূ, সেও মাতৃসম। তাহলে সেই মাকে আবার তুমি গ্রহণ করছো স্ত্রী রূপে। তাহলে বলো তাকে মা থেকে স্ত্রীতে আবার পুনরায় বউতে তাকে গ্রহণ করতে গেলে কোন মন্ত্রে তাকে শুদ্ধ করে আবার স্ত্রী রূপে গ্রহণ করছো? পেয়েছেন? গান আপনারাও শুনছেন, আমিও শুনছি। পেয়েছেন? গান আপনারাও শুনছেন, আমিও শুনছি। ওরে আমার তুমি আর তোমার জন্য 3.5 দিন ভাত খাইনি। জিজ্ঞাসা আমার এই জায়গায় হিজড়ে হয়েছে কার অভিশাপে? বলছে না আমি হিজড়ে বাবা, ছাঁচের জল মর কোথায় তুলতে পারি, দেবে নলা দেখেছে, নলা বের করতে পারি, নলা ঢুকাতেও পারি। হ্যাঁ দেখেছি ওই কচ্ছপে কাচিম। বলছে না কাচিম দেখেছেন, আমি নলা বের করতে পারি, আমি নলা ঢুকাতে পারি, বীর পুরুষ। হ্যাঁ কাচিম আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে বলছি আপনারা দেখেছেন তো? ওই
তার নল্লা সব গুটিয়ে যাবে। নল্লা দেখবেন আর কোথাতে ঢুকবে কোথা বের হবে খুঁজে পাবেন না। তাকে এক চাপড় মারলে নল্লা বেরুবেও না, নল্লা কোনো খবর পাবেন, কোনো খবর পাবেন না। তুই এখন জানিস না কার পাল্লায় পড়েছিস। বলেছে অনেক কথাই, বলতে বলতে অনেক কথাই বলে গিয়েছে। আমি কর্ণ, আমাকে বলছে বলো, কারণ জিজ্ঞাসা ছিল কি যে বলো হে অর্জুন, আজকে তোমার কোন মন্ত্রে তুমি তাকে শুদ্ধ করলে দিয়ে আবার স্ত্রী রূপে গ্রহণ করলে? দ্বিতীয় নাম্বার দাবি ছিল কি, হে অর্জুন, রথের চাকা শুধু আমার বসে নাই, এই রথের চাকা তোমারও বসে গিয়েছিল। তাহলে তোমার কি এমন পাপ ছিল, কিসের জন্য, কি কারণে স্বয়ং গোবিন্দ যার রথের সারথি, যার রথের সারথি স্বয়ং গোবিন্দ থাকতে তার রথের চাকা বসে কি করে? আমার রথের চাকা বসতে পারে কারণ আমার ভাগ্যের চাকা বসেছে। আজ আমার রথে স্বয়ং গোবিন্দ নাই, তোমার রথে স্বয়ং গোবিন্দ থাকতে তোমার রথে তুমি কি এমন পাপ করলে যে তোমার রথের চাকা মাটিতে বসে যায়? তাই তো, তাই তো, বাবা বাবা। জিজ্ঞাসা আমার এই জায়গায় বলো, বিশ্বরূপ যখন দর্শন করলে প্রথমে এই যুদ্ধে অর্জুনে গান্ডীব ত্যাগ করলো যে আমি এই যুদ্ধ করব না, কাকে মারবো, সবাই তো আপন আত্মীয় স্বজন পরিজন, করব না বলে গান্ডীব ছেড়ে দিল। সে গোবিন্দ আবার নতুন করে কৃষ্ণ তাকে রথের মধ্যে চাপিয়ে নিয়ে অদূরে রথ থামিয়ে দিয়ে বিশ্বরূপ দর্শন করালো। এই বিশ্বরূপে যখন দর্শন করে, বিশ্বরূপে দর্শন করার সময় তাকে দেখিয়েছিল তুমি তাকে সবাইকে মেরে রেখেছে, তোমাকে নতুন করে মারতে হবে না, সবাই মরা পড়ে আছে, যুদ্ধ করলে তোমার এতগুলো মার্ডার হলো, তোমার তখন চোখে জল নাই। আজ তোমার নিজের ছেলে যখন অভিমন্যু যখন বধ হলো, তোমার নয়নের বাড়ি তোমার ঝরঝর ঝরঝর করে বয়ে যাচ্ছে। বলো, যখন দর্শন করাই তখন অভিমন্যু যে মরা পড়ে আছে তুমি কি দর্শন করনি? যদি দর্শনই করলে, আরে তুমি বলো তোমার কি সে জ্ঞান হলো না যে কে নিত্য কে অনিত্য, সবাই মরা? তাহলে কিসের জন্য, কি কারণে আজ তুমি সেই মায়া কান্না না কি কান্না কাঁদছ? উত্তর পেয়েছেন? জিজ্ঞাসা ছিল আমার আজকে এই জায়গায়, যা যা বলেছিলাম সেদিকে নাই, এ আসলে কথাই তাই রে নাই রে, ভোলাতে চাই বচনে বলি আর কি আসর জমবে তোমার ওই ভাঙা মাজার নাচনে, এ ভাঙা মাজার আসল নাচনে আর আসর জমবে বলে মনে হয় না। জিজ্ঞাসা ছিল আমার এক জায়গায়, এসে বলছে আর এক জায়গায়। বলতে বলতে ঘুরিয়ে আমাকে জিজ্ঞাসা করছে বলো কর্ণ, আজকে তুমি বলো যে এই দুর্যোধন তোমার পক্ষে? হ্যাঁ, আমি তার পক্ষ গ্রহণ করেছি। কেন? কারণ আমার বন্ধু যে পক্ষে যাবে আগে সেই বন্ধুর পথ থেকে অবলম্বন করে নেওয়াই ভালো। এই কর্ণ আমাকে অঙ্গরাজ্য দান করে, কর্ণ অঙ্গরাজ্য দান করে সে আমার বন্ধুত্ব করেছিল, তাই না? অঙ্গরাজ্য দান করে আমায় রাজা করেছিল। তাহলে আমার উচিত আমার বন্ধু যেদিকে যাবে তার পক্ষকে অবলম্বন করা হচ্ছে আমার উচিত। বলে ভানুমতিকে তুমি নিজের স্ত্রী ভানুমতিকে তুমি দিয়ে দিও। আচ্ছা বলুন তো, আমি তাকে নিয়ে এসেছি, এই ভানুমতিকে পেয়েছি কিসের নামে? যোদ্ধা হিসাবে। আমি যোদ্ধা, এই যোদ্ধা হিসাবে যোদ্ধা হিসাবে চিহ্নিত হয়েছি, যুদ্ধ করে তাকে জিতে এনেছি, চিনেছি, তাকে নিয়ে এসেছি। কিন্তু আমি যখন জানতে পারলাম এই ভানুমতি সে দুর্যোধনকে ভালোবাসে, জানার পরে কি তাকে আমার কাছে রাখা ঠিক হবে? তাই আমি নিজেই আমার বন্ধুকে আমি দান করেছি। এটা আমার দোষ কি হয়েছে? এটা আমার ক্ষয়ক্ষতি কি হয়েছে? বলছে সব করলে, সব পারলে বলো, তাহলে তুমি দুর্যোধনকে কেন সাধু করতে পারলে না? তুমি নিজে সাধু, যে ছেলে কেটে খাওয়ালো সে নিজে সাধু, তাহলে দুর্যোধনকে তুমি সাধু করতে পারলে না কেন? তোমাকে কে বলেছে যে দুর্যোধন সাধু ব্যক্তি নয়? দুর্যোধন যে সাধু ব্যক্তি নয় সেটা তোমাকে বলেছে কে? দুর্যোধন যদি সাধু ব্যক্তি না হতো, বলুন তো এই কৃষ্ণের ছেলে শাম্বর সাথে দুর্যোধনের মেয়ে লক্ষণার বিবাহ হয়েছে, হয়নি? বিয়ে কে কাকে দেয়? আত্মীয় করে কার সঙ্গে? আত্মার মিলন ঘটলে তবে আত্মীয় করা যায়, তাই তো? আত্মার সাথে আত্মার মিলন ঘটলে তবে আত্মীয় তো করা যায়, তাই না বাবা? বলো, দাস হয় একটা দাসের ঘরে যখন দেখে শুনে বিয়ে দেবে সেই ঘরই দেবে, ব্রাহ্মণ একটা ব্রাহ্মণ ঘরই দেবে, দেবে না? আরে তুমি বন্ধুত্ব করে যে সাধু নয় তোমাকে কে বললো?
বললো সাধু বলেই তো কৃষ্ণ তার ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে দিয়েছে। আত্মায় আত্মায় মিলন না ঘটলে তাকে বিয়ে দেয়? সাধু নয় তোমাকে কে বলেছে? সাধু নয় তোমাকে বললো কে? সাধু বলেই আজকে বিবাহ দিয়ে আজকে বন্ধুত্ব করেছে, আত্মীয়তা স্থাপন করেছে। তাহলে সাধু যদি দুর্যোধন না হয়, তাহলে তোমার রথের সারথি যে কৃষ্ণ, তাহলে তুমি যে সখা, সেও তাহলে সাধু নয়। কি বলি হিসাবে তো তাই হচ্ছে। তাহলে সেও সাধু নয়, কারণ অসাধু হলে অসাধুর সাথে অসাধুই বন্ধু করে, চোর হলে চোরের সাথে চোরের বন্ধুত্ব হয়, হয় না? হয় না? চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়। তাহলে কৃষ্ণের ছেলে আর দুর্যোধনের মেয়ের যখন বিবাহ হয়েছে, তাহলে সাধু বলেই কৃষ্ণ গিয়েছে স্বয়ং তার ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ দিয়ে আরো বন্ধুত্বটাকে, আরো আত্মীয়তাটাকে আরো বন্ধনে বেঁধেছে। যা বলেছে ভালো, বলবো না হলো না, কারণ আমি যদি বলি হলো না, উনিও বলবেন হলো না। আর এই দুজনাকার হলো না হলো না হলো না হলো না করতে করতে আপনারা বলবেন যে আপনাদেরও হলো, তাই না? বলে আর যদি আপনারা একবার বলে দেন যে হলো না, তাহলে আমার চলবে কি করে? তাহলে আমারও চলবে। যা বেশ বলেছে, ভালো বলেছে, আপনাদের হলে আমারও হয়েছে। আজ আমি দাঁড় করে দিয়েছেন কর্মের দলে, আমি সেই কর্মের পক্ষে আজ আপনার হলেন বিচারক, আপনার হলেন বিচারক মন্ডলী, বিচার আপনারা করবেন কার কতটা হলো, কার কতটা হলো। আমি ছড়ার ছন্দ ছাড়ি, পাঁচালির প্রবন্ধ ধরি, ধুলি একবার বাজাও জানি, উচ্চ স্বরে মাঝে জোরে করে দিনে উলুর ধ্বনি, নিতাই গৌরে হরি হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। ওরে কি করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা, কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি বোঝো না। কি করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা, কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি বোঝো না, বলি না গো সে কথা তুমি বোঝো না। তুমি চিরকাল শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে তাই আখি জাল মেলে গো। ও ও ও বন্ধু রে, তুমি চিরকাল শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে তাই আখি জাল মেলে গো। ও ও ও বন্ধু রে, আউদাস কাটে মন রজনী তো আসে না, কত যে ভালোবাসি সে কথা তুমি বোঝো না, বলি না গো সে কথা তুমি বোঝো না, বলি না গো সে কথা তুমি বোঝো না। হরি বল, জয় রাধে। একটু না দিলে হয় না। হ্যালো 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 হ্যালো, জয় গুরু, জয় রাধে। আমার এক দাদা আমার এই গানটাকে নয়, যাক ছোট্টকে ভালোবেসেছে, যাক 50 টাকা দান করেছে আমাকে। যাক আমার গুরুদেব বলে আমি তাকে সম্মান করি। আমার 50 টাকা নয় 50 লাখ টাকা দিয়েছে আমাকে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
ওরে তানা নানা তানা নানা বলি তানা নানা তানা নানা তানা নানা তানা না তানা নানা বলি শিমুলে ফুলে প্রেমে জমে কি প্রেমে গোলাপ ছাড়া খোঁজে না প্রেমিকে খোঁজে না जाबे की प्रेम जाबे की प्रेम जाबे की ओरे गोलाप छाड़ा ओरे गोलाप छाड़ा बोझे ना बोझे ना बोझे ना बोझे ना ओरे प्रेमी मेरे ना ओरे शिमूल फूले प्रेम जाबे की गोलाप छाड़ा जाबे ना ओरे गोलाप छाड़ा जाबे ना गोलाप छाड़ा जाबे ना गो गोलाप छाड़ा जाबे ना प्रेम जाबे ना ओरे शिमूल फूले प्रेम जाबे की गोलाप छाड़ा जाबे ना ओरे प्रेम की मेरे ना ओरे शिमूल फूले प्रेम जाबे की गोलाप छाड़ा जाबे ओरे प्रेम के मेरे ना শিমুলে ফুলে কখনো প্রেমে যাবে না যে প্রেমিক হয় সে গোলাপ চেনে ভালো সাউন্ড সে গোলাপ কিনে খুব ভালো সাউন্ড তাই বলে শিমুলে ফুলে প্রেমে জমে কি প্রেমিকে গোলাপ ছাড়া বোঝে না প্রেমিকে বোঝে না যে ফুলের গন্ধ নেই যে ফুলের সুবাস নেই যে ফুলের সৌরভ নেই যেই ফুলে ওলি ভোমরা কুল গিয়ে বসে না সেই ফুলে কখনো দেখবেন গন্ধ সুবাস যেই ফুলে নেই সেই ফুলে কখনো ভোমরা গলি গিয়ে সেই ফুলে বসে না তাই বলে শিমুল ফুলে কখনো প্রেমে জমে না সঙ্গাত হ্যাঁ গো ওরে গন্ধবিহীন শিমুল ফুলে ওরে গন্ধবিহীন শিমুল ফুলে ওরে ভোমরা কভু জোটে না ওরে ভোমরা কভু জোটে না রে ভোমরা কভু জোটে না রে ভোমরা কভু জোটে না প্রেম মেলে না ওরে শিমুল ফুলে প্রেম যাবে গোলাপ ছাড়া যাবে না প্রেম ওরে শিমুল ফুলে প্রেম যাবে গোলাপ ছাড়া যাবে না আস্তে ও বাজিয়া অত খিচামিচি করলে হবে না আমার গায়কের নাচ খান দেখুন আরে তাহলে গান পড়ে শুনবেন দেখুন ওরে শিমুল ফুলে প্রেমে শিমুল ফুলে প্রেমে যাবে কি গোলাপে ছাড়া যাবে আহা প্রেমিক মেলে ওই ওরে প্রেমী মেলে না ওই ওরে শিমুল ফুলে প্রেমে যাবে কি গোলাপে ছাড়া যাবে না প্রেমিক মেলে না ওই ওরে শিমুল ফুলে প্রেমে যাবে কি গোলাপে ছাড়া যাবে না প্রেমিক মেলে
কোন কালে শিমুল ফুলে হয় না পূজা কোনো কালে ছাড়া জানে না প্রেমিক মেলে না ওরে শির মোরে ফুলে প্রেম জানে কি গোলাপে ছাড়া জানে না প্রেমিক মেলে না ওরে প্রেমিক আরে প্রেমিক মেলে না রে পাগলা প্রেমিক মেলে না রে পাগলা প্রেমিক মেলে না প্রেমিক মেলে না ওরে শির মোরে ফুলে প্রেম যাবে কি একবার গেলে পুকুর সময় অনেক মেলে আখের জমি আগে গেলে পুকুর সময় অনেক মেলে আখের জমি যাবেন দেখবেন আখের জমি গেলে ওই আখের জমির গোড়াতেই পুকুর সুঙ্গ বলে একটা গাছ দেখবেন হয় খুব বাড়ে তাই না বাবা কিন্তু ওই আখের কঠিন আবরণ তুলে ফেলে দিলে পরে সেই রসে গুড় হয় তার সুন্দর একটা সুমধুর মিষ্টি আর ওই পুকুর সুঙ্গকে নিয়ে গিয়ে সালে ভরে প্রায় করে রস বের করে যদি গুড় করতে যান গুড় করা হবে না সেই গুড় মুখে দেওয়া যাবে যাবে না তাই বললেন কি গো আখের জমি একবার গেলে সময় অনেক মেলে আখের জমি আলে গেলে পুকুর সময় অনেক মেলে সালে ভরে প্রায় করলে সালে ভরে প্রায় করলে সালে ভরে প্রায় করলে সে রসে গুড় হবে সে রসে গুড় হবে না গো সে রসে গুড় হবে না গো সে রসে গুড় হবে না প্রেমিক মেলে না ওরে সে মনে ফলে প্রেম জমে কি গোলাপ ছাড়া জানে না ওরে প্রেমিক মেলে না হয় না তা হবে না হয় না তা হবে না ওরে কোনো কালে আর হবে না ওরে হয় না তা আমায় বলতে বলতে চলতে চলতে ও ধীরে না ধীরে তারা না গাইরে দিবে না সে যে আমায় বলে ধীরে তারা না গাইরে দিবে না হয় নাই আমি একা শুনবো কেন আমি একা শুনবো কেন আমার শুনেছেন সবাই বলতে বলতে আমায় বলে এ ভাই এসে সকলকে 10 টাকা 20 টাকা করে উপহার করেছে আশীর্বাদ করার কোনো ক্ষমতা নেই তবে আপনাদের হরি বল, হরে কৃষ্ণ। আশীর্বাদ চেয়ে নিই
10 দিক থেকে গিয়ে ওনার ভার যেন পূর্ণ হয়। তাই বলি মাঝে নেওয়া জোর করে ধরে দিলে মানে তাই বলে হরি হরি বল হরি বলতে বলতে আমায় বলে আমি শুনতে পাই ভাইরে আমি একা শুনিব কেন শুনেছেন সবাই বলছে হে করিন তোমার মতো সাধু ব্যক্তি থাকতে আজ কেন এমন পরিণতি বলুন এই করিন আমি হলাম আজ যে করিন এই কর্ণের কখনো চরিত্রতে কোনো কালিমা নাই আছে বল একদিন যে তোমার রথের সারথি শ্রীকৃষ্ণ সেই গোবিন্দ একদিন বিপ্র বেশ ধারণ করে গিয়েছিলেন ছদ্মবেশ ধারণ করে এই কর্ণের দ্বারে যাইনি আমার দ্বারে গিয়েছিল পরীক্ষা করার জন্য দ্বারে গিয়ে ভিক্ষার জেলা বাহির করে বলেছিলেন ভিক্ষাং দেহি আমি যেই না দরজার মধ্যে এসেছি হে বিপ্র বিপ্র দেখে ব্রাহ্মণে দেখে সেদিন করজোরে বলেছিলাম আমি বলো কি ভিক্ষা তোমায় দিয়ে সন্তুষ্ট করতে পারি আমায় বলল আমার উপবাস হচ্ছে আজ আমি তোমার দ্বারে আজ আমি সেবা নিয়ে এই উপোস আজ আমি ভঙ্গ করব উপোস ভঙ্গ করবে আমার দ্বারে সেবা নিতে যাই যেই না বলে তোমার দ্বারে আজ সেবা নেব বলো হে বিপ্র তুমি বলো আজ তোমায় কি সেবা তোমায় আমি দিতে পারি সেদিন বলেছিল আমি মানবের মাংস খেতে চাই আমি করে না বলেছিলাম বিপ্র কথা শোনো 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 নারদী আমি বলি শোনো কথা আমি বলে যাই আজকে আমার ঘরে এসেছে আজকে বলি নাই অন্যায় বেশ বলো সেদিন বলেছিল তোমার এই মানবের মাংস আজ আমি গ্রহণ করতে চাই আমি বললাম ঠাকুর তোমার চিন্তা নাই আমার শরীরে যে মাংস আছে এই মাংস আজ রান্না করে আজ আমি তোমার সেবা দেব আমি সেবা দিয়ে আজ আমি তোমায় উপোস ভঙ্গ করাবো সেদিন আমার কথা শুনে এই বিপ্রবেশী গোবিন্দ সেদিন বলেছিলেন কর্ণ কর্ণ আমি তোমার মাংস ওরে খাবো না খাবো না খাবো না খাবো না আমি তোমার মাংস তবু খাবো না খাবো না খাবো না তোমার মাংস আরে খাবো না খাবো না খাবো না আমি তোমার মাংস গ্রহণ করব না বলে তবে ঘরে আছে সেই পদ্মা পদ্মাকে ডাক দিল কোথায় আছে পদ্মা পদ্মা করে যেই চিৎকার করেছে করনে স্ত্রী পদ্মা পদ্মা আমার ছুটতে ছুটতে আমার ছুটি আসিল আমার দরজাতে পদ্মা আমার দাঁড়াইয়া গেল করনের কাছে আমার দিল দর্শন আগে কর্ণ বলে শোনো পদ্মা মনেরই মতন পদ্মা বিপ্র এলো দ্বারে আগে সেবা নিতে চাই আগে মানবের মাংস খাবে তোমার কাছে গায় আমার মাংস সেজো না সে যে খাবে না আগে চুল পেকেছে দাঁত পড়েছে শোনো শোনো না বয়স তার হয়ে গেল গায়ের চামড়া জড়ো জড়ো
আগে তোমার মাংস কে জানে না বলো, আমার কঠিন মাংস সে যে খেতে নাহি পারে। আগে তুমি হলে স্ত্রী জাতি এই না জগতে, নারী হল কমল। তোমার দেহের মাংস জানি, আগে নরমে মাংস খাবে গুণমণি। পদ্মা বলে শোনো বিপ্র, আমি বলি গো বচন, আগে আমার মাংস কেটে দেবো, মিথ্যা নয় এখন। সঙ্গে সঙ্গে সেদিনেতে বিপ্রদাকে বলে তোমার মাংস কবুই আমি খাবো না কোহরে। সেই দিনেতে পদ্মায় আমার অমনি খুলে বলে সত্য কথা তোমার কাছে জানাই আমি খুলে। স্তন ভান্ডারে আছে বক্ষে, এই যুগলে ভান্ডারে হলো হইল আরো নরমে হয়। আমি কেটে দেখো রান্না করে দেব মহাশয়, বিপ্র বেশি আমার। তখন যে গো বলে আমি নারীর মাংস কবু দেখো খাবো না গো। নারী কখনো হয় সুচি, কখনোই অসুচি হলো, তোমার মাংস আমি খাবো না গো বলো। বংশের সেতু যে জন, তার নামে বিষকেতু, আমার বিষকেতুকে আমায় দেখাই দিল। বিষকেতুকে দেখাইয়ে দেয় গো আমার সেজনা গো বলে, আমি ওই ছেলের মাংস দেখো খাবো চরাচরে। নিজের সন্তান সেই বিষকেতুকে দেখিয়ে দিল, বিষকেতু আমি ওই সন্তানের মাংস আজ আমি খেতে চাই। তবে আমার একটা কথা, কি তোমরা বাবাতে মায়েতে মিলে সন্তান কাটবে, যেন নয়নের জল যেন এক ফোঁটা যেন না পড়ে। যদি নয়নের জল যদি পড়ে যায়, ও মাংস আমি পরে খাবো না।